চলো আজ থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 এর বিজ্ঞান পড়ানো হবে। মন দিয়ে চ্যানেলটাকে ফলো করো, দেখবে তোমাদের কাছে বিজ্ঞান পড়াটা অনেকটা ইজি হয়ে গেছে। স্কুল বন্ধ, তোমাদের তো খুব অসুবিধা হচ্ছে, তোমাদের কথা ভেবেই কিন্তু আমাদের এই অনলাইনে আসা। যদি তোমাদের উপকারে লাগে, ছাত্রছাত্রীদের কথা বলছি, তাহলে আমার বেশ ভালোই লাগবে। আজকে যে চ্যাপ্টারটা দিয়ে তোমাদের শুরু করছি সেটা হচ্ছে পরমাণুর গঠন। ক্লাস 8 পরমাণুর গঠন যদি তোমরা বুঝতে পারো, শিখতে পারো, মনের মধ্যে নিতে পারো, তাহলে দেখবে কেমিস্ট্রি তথা বিজ্ঞান তোমাদের কাছে একেবারে জল ভাতের মতো হয়ে গেছে, একদম ইজি। আর কোনো জিনিসকে ভালোবেসে ফেললে না, সেই জিনিসকে পড়তেও ভালো লাগে, মনেও থাকে, লিখতেও ভালো লাগে, নাম্বারও পাওয়া যায়, ফার্স্টও হওয়া যায়। তাহলে চলো শুরু করি। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস, পরমাণুর গঠন। পরমাণুর গঠন বুঝতে হলে, জানতে হলে আমাদের কিছুটা ইতিহাস জানা দরকার। তবে ইতিহাস পড়া দরকার নেই। মানে দেখা গেছে যে বিজ্ঞান চর্চাটা আমাদের ভারতবর্ষে যে একদম হয়নি তা নয়। বিজ্ঞানী ঋষি কণাদও কিন্তু পরমাণু সম্পর্কে বলেছিলেন, একটা ধারণা দিয়েছিলেন, কথা বলেছিলেন। কিন্তু বেশিরভাগ ব্যাপারটা হচ্ছে ইউরোপ বা অন্যান্য মহাদেশে এগুলো কিন্তু হয়েছে। এশিয়া মহাদেশে ব্যাপারটা কিন্তু কমই ঘটেছে। তবে বর্তমানে এশিয়াতে বিজ্ঞান চর্চা কোনো অংশে কম নেই, এটাও তোমাদের বলে রাখি। মানে তোমরা তো এশিয়ার থেকে আমার কথাবার্তা শুনছো। পরমাণুর গঠন জানতে হলে আমাদের যে জিনিসটার সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে পরমাণু কি। বিজ্ঞানীরা যখন পরমাণু কি বা কিছুই জানে না, তখন তাদের মনে হলো, ধরো একটা ইটকে ভাঙা শুরু করলাম, ভাঙছি 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 ভাঙছি, কোথায় শেষ হবে? বিজ্ঞানীরা বলেছিলেন সেই সময়তে 1800 শতকে যে কোনো জিনিসকে ভাঙতে ভাঙতে একটা সীমায় পৌঁছবে, মানে সেটাকে আর ভাঙা যাবে না। অদ্ভুত ব্যাপার। বলছে ভাঙতে ভাঙতে আর ভাঙা যাবে না। এই জিনিসটা আমার তোমার মাথায় তো আসেনি, তাদের মাথায় এসেছে। ভাঙা যাবে না, কি সেই জিনিসটা? তারা নাম দিলেন, এই জিনিসটা হচ্ছে পরমাণু। তাহলে কোনো পদার্থকে ভাঙতে 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 যখন আর ভাঙা যাবে না, যে ক্ষুদ্রতম অংশ, মানে সবচেয়ে ছোট অংশ যেটা পড়ে থাকবে, সেইটার নামই দেওয়া হলো কি? পরমাণু। পরমাণুকে ইংরেজিতে বলা হয় অ্যাটম। পরবর্তীকালে বিজ্ঞানী ডাল্টন তার বিখ্যাত পরমাণুবাদে পরমাণু সম্পর্কে অনেক কথা আমাদেরকে জানিয়েছিলেন, এবং পরমাণুবাদের যে সমস্ত স্বীকার্য তথ্য আমরা পেয়েছিলাম, সেখান থেকে কিন্তু বিজ্ঞানের অনেক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। যদিও আমি বলবো না, বা আমি কেন, বিজ্ঞানীরা বলেনি যে পরমাণুবাদ সম্পূর্ণভাবে সঠিক, একদম 100% কারেক্ট না হলেও পরমাণুবাদ কিন্তু আমাদের রসায়ন বিজ্ঞান চর্চাকে অনেকটা দূর, অনেকটা জায়গায় এগিয়ে দিয়ে যেতে সাহায্য করেছে। ডাল্টনের পরমাণুবাদ কি বলেছিলেন? ডাল্টনের পরমাণুবাদে ডাল্টন যে কথাগুলো বলেছিলেন সেটা হচ্ছে পরমাণু অবিভাজ্য, মানে পরমাণুকে আর ভাঙা যায় না। মানে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, সেটাকে আর ভাঙা যায় না। দেখো, ডাল্টন যখন বলেছিল না, তখন ডাল্টন কিন্তু এটা বলতে পারেনি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কি, বললো মৌলিক পরমাণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা কি? যৌগিক পরমাণু। ব্যাপারটা নোট রাখবে, কি বললাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? মৌলিক পরমাণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? যৌগিক পরমাণু। যেমন ধরো আমি তো বলছি ব্যাপারটা, মৌলিক পদার্থ মানে হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষুদ্রতম পরমাণু কি? না, হাইড্রোজেন পরমাণু। ওকে। যৌগিক পদার্থ একটা উদাহরণ দিচ্ছি, ধরো কার্বন ডাইঅক্সাইড বা জল। জলের ক্ষুদ্রতম কণা কি? জলের একটা পরমাণু। এটা কিন্তু একটা
অন্য ধারণা চলে আসলো, মানে ঠিক ধারণা নয়। আসছি আমরা এই জায়গাটাতে। আমরা ডাল্টনের পরমাণুবাদ প্রথমে বলি, তাহলে কি বললো, পরমাণু অবিভাজ্য, মানে পরমাণুকে ভাঙা যায় না। পরমাণুকে আর ভাঙা যায় না। আর কি না, মৌলের পরমাণু সবসময়তে পূর্ণ সংখ্যায় যুক্ত হয়ে যৌগিক পদার্থ, মানে যৌগিক পদার্থের পরমাণু তৈরি করবে। কীরকম ব্যাপারটা, ধরো জল, জলের সঙ্গে তুমি জানো H2O, জলের সঙ্গে তোমরা জানো H2O। তাহলে এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের দুটো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু মিলে জলের একটা পরমাণু তৈরি হচ্ছে, ডাল্টন বলেছিলেন। তবে ব্যাপারটা দেখা যাচ্ছে 99 ক্ষেত্রে ব্যাপারটা একদম সঠিক, একটু ভুল ছিল, পরে আসছি সেগুলোতে, এগুলো হায়ার স্টাডিতে পড়বো, তবে আমি আজকে এগুলো ক্লিয়ার করেই দেবো। তাহলে কি বললো না, 2 নম্বরটা না, পরমাণুর ক্ষেত্রে দেখা গেছে মৌলিক পদার্থের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ পরমাণু তৈরি করবে। ডাল্টনের সময় কিন্তু ডাল্টনের মাথাতে ছিল না যে অনুধারণা। আসছি আমরা অনুধারণাতে। দ্বিতীয়টা হচ্ছে, তৃতীয় ধরি, পরমাণু অবিভাজ্য, পরমাণুর মধ্যে মানে মৌলিক পদের পরমাণুর মধ্যে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ তৈরি হবে। আর হচ্ছে ধরো মৌলিক পদার্থের হাইড্রোজেনের কথা বললাম, তুমি একটা হাইড্রোজেন আনতে গেলে, রাম একটা গেল, শ্যাম রহিম একটা আনতে গেল, বলো এই আলাদা আলাদা হাইড্রোজেন নিয়ে এসেছিস? বলে হ্যাঁ নিয়ে এসেছি স্যার। বলে ঠিক আছে ওজন কর। বলে স্যার ওজন কী দিব? আচ্ছা স্যার আমি জিনিসপত্র দিয়ে দিলাম, ওজন করলো। বলে ওজন কত এসছে? বলে স্যার আমার এই ওই তাই। দেখা গেল সবারই ওজন একই। এটা কি হয়? ধরো তোমার যমজ ভাই দুই, তোমাদের ওজন কি একই হয়? হয় না। সাপোজ অনেকে যমজ ভাই আছো, যমজ বোনও আছো, কিন্তু হাইড্রোজেনের প্রত্যেকটা পরমাণুর ভর বা ওজন, ভর এই ঘটনাটা আমরাকে ওজন কিন্তু নামে বলি। ওজন কিন্তু ভর আর ওজন বাস্তবে আলাদা। ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন হয়, কিন্তু আমরা সাধারণভাবে ভর আর ওজনকে যখন বলি অনেক ক্ষেত্রে একইভাবে বলে থাকি। তা সেই ভর কিন্তু একই। ভিন্ন ভিন্ন পরমাণু, ধরো একটা হাইড্রোজেন নিয়ে আসলো, তুমি একটা হাইড্রোজেন নিয়ে আসলে, আর দেবস্মিতা একটা তোমার অক্সিজেন পরমাণু নিয়ে আসলো, দুটো ওজন করলাম, দেখতে আলাদা। ডাল্টন সেটাই বলেছে যে ভিন্ন ভিন্ন পরমাণু হলে তাদের ভর বা ওজন কিন্তু আলাদা আলাদা হবে। ওকে, খুব ভালো, এই নিয়ে বেশ ভালোই চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এরপরে আমাদের অ্যাভোগাড্রো আমাদের এখানে প্রথম মৌলিক পদার্থের যে অণুর কনসেপ্ট বা অণুর ধারণা কিন্তু তুলে ধরলেন। বললেন অণু মৌলিক পদার্থের হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে। পদার্থের স্বাধীন কণা নামই হচ্ছে অণু, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান থাকবে। এবং মৌলিক পদার্থের অণুরা কিন্তু বিক্রিয়া করে না, বিক্রিয়া করে কিন্তু পরমাণুরা। খুব ভালো কথা। তাহলে অণুর ধারণা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বললে কিন্তু আমরা পরমাণুকে বলতে পারি, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা বললে কিন্তু আমরা পরমাণু বলবো না, বলবো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে না অণু। দেখো এই যে ঘটনাটা বলছি এটা কিন্তু আমরা আপ টু অ্যাভোগাড্রো প্রকল্প, মানে অ্যাভোগাড্রো যে পর্যন্ত বলেছে অণুর ধারণা নিয়ে এসছে সেই পর্যন্ত থেকে আমরা বলছি আর কি। তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। অ্যাভোগাড্রো কি বলেছে না, পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে সমস্ত ধর্ম বর্তমান থাকে সেটা হচ্ছে অণু। অণু কিন্তু মৌলিক পদার্থেরও থাকতে পারে, যৌগিক পদার্থেরও থাকতে পারে, মানে হবে, থাকতে পারে মানে থাকবে। এবার আমরা আসি যে পরমাণু হলো অণুর ধারণাও আমরা পেলাম। তা পরমাণুকে ভাঙা যায় না, কে বলেছে? আমি বলিনি, কিন্তু ডাল্টন বলেছে পরমাণু ভাঙা যায় না। তাহলে রাসায়নিক বিক্রিয়া যখন হয়, মানে ধরো
তুমি বাজার থেকে একটা নয়, বাজার থেকে কিছুটা পোড়া চুন নিয়ে আসলে, জল ঢেলে দিলে টকবক 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 করে দেখবে ফুটবে, আর একদম আওয়াজও হবে, হিস হিস করে, একটা হিস 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 করে আওয়াজ হবে। তো এই যে আওয়াজ হওয়া ফোটা, এটা তার মানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবং কিছুক্ষণ পরে দেখবে জলটা গরম হয়ে গেছে এবং সেটা কলিচুন তৈরি হয়। আমরা এগুলো আসবো ধীরে ধীরে, বা অনেকে হয়তো জানো। তো এই বিক্রিয়াটাতে অংশগ্রহণ কে করলো? অণু, মানে পোড়া চুন, মানে ক্যালসিয়াম অক্সাইড অংশগ্রহণ করলো, নাকি ক্যালসিয়াম করলো, নাকি অক্সিজেন করলো? আরে বাবা, কে করলো সেটা তো বোঝা গেল না। আমরা আন্দাজে বলছি, বিজ্ঞানীরা আন্দাজে বলেছে। তখন বিভিন্ন বিজ্ঞানীরা আবার লেগে পড়লো সাধনায়। সাধনা শুরু হয়ে গেল। সাধনা করতে 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 করতে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করতে করতে তারা একটা সিদ্ধান্তে এলেন। তারা একা নয়, এক এক দিকে এক একজন এই ব্যাপারে কিন্তু আমাদেরকে দিক নির্দেশ করেছেন। যেমন প্রথম আবিষ্কার হয় কি না, ইলেকট্রন। প্রথম ইলেকট্রন আবিষ্কার হয়। ইলেকট্রনের পরে প্রোটন আবিষ্কার হয়, তারপরে নিউট্রন আবিষ্কার হয়, এবং দেখা গেল তাহলে পরমাণু কি, পরমাণুকে কিন্তু ভাঙা যায়, অর্থাৎ পরমাণু অবিভাজ্য নয়। ডাল্টন যেটা বলেছিল পরমাণু অবিভাজ্য, তাহলে তোমরা এক্ষুনি দেখে ফেললে যে এই ব্যাপারটা কিন্তু নাই। এক্ষুনি মানে কি, কয়েক মিনিটের মধ্যে তোমরা দেখে ফেললে ব্যাপারটা কিন্তু এই কয়েক মিনিটে ঘটেনি, কয়েক দশক লেগেছে এই জিনিসটাকে আপগ্রেড করতে। বিজ্ঞানীরা আস্তে 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 গবেষণার মাধ্যমে কিন্তু আমাদের কাছে এই জিনিসটা উপস্থাপিত করতে পেরেছেন। তাহলে পরমাণু অবিভাজ্য নয়। ডাল্টনের যে পরমাণুবাদ আমরা পড়লাম একটু আগে, পরমাণুবাদের কিছু ভুল ছিল, সেই ভুলগুলো ভুল যতই থাক, পরমাণুবাদ কিন্তু মানে ডাল্টনের পরমাণুবাদ ফেলে দেওয়ার মতো জিনিস নয়। একদমই আজকের যুগেও কিন্তু এটা খুব একদম প্রাসঙ্গিক। এই পরমাণুবাদ না থাকলে আমরা বিজ্ঞানীতে অ্যাটম বোম বানানো তো ডিস্ট্রাকটিভ ধারণা, এছাড়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে বিক্রিয়াগুলো করা হয় অ্যাটম বোমে, সেই একই ধরনের বিক্রিয়া, সেগুলো কিন্তু আমরা করতে পারতাম না। এবার আমরা কি পেলাম না, পরমাণু কি কি জিনিস দিয়ে তৈরি? পরমাণু তিনটে জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ তিনটে কণা দিয়ে তৈরি। কি কি? ইলেকট্রন, বলো, আচ্ছা, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তিন রকম কণিকা দিয়ে কি পরমাণু তৈরি। তা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে পরমাণু তৈরি। ইলেকট্রনটা দেখা গেল কি না ঋণাত্মক তড়িৎগ্রস্ত, নেগেটিভ তড়িৎগ্রস্ত কণিকা। প্রোটন, তখন মনে হলো আরে পরমাণুতে হাত দিলে তো শক মারে না, কারেন্ট মারে না, তাহলে মানে কোনো পদার্থে হাত দিলে তোমার শক লাগে? এই ধরো তুমি এই পেনটা আমি হাত দিয়েছি, শক লাগছে না তো? পেনের মধ্যেও কিন্তু পরমাণু আছে, অণু আছে, সবই আছে। দেখা গেল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রোটনটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণিকা। ধরো নিউট্রনটা কি দেখা যাক, দেখা গেল নিউট্রনের মধ্যে কোনো চার্জ নেই, অর্থাৎ নিউট্রনটা হচ্ছে নিস্তড়িত। তাহলে তিনটে তড়িৎগ্রস্ত কণিকা, এই তিনটে কণিকা, তার মধ্যে দুটো তড়িৎগ্রস্ত আমরা পেয়ে গেলাম। দেখো পরমাণুর মধ্যে ছাড়াও আরও কিছু সাবঅ্যাটমিক পার্টিকেল থাকে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো। এখন ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই তিনটে নিয়ে বলি, এটাই প্রধান। ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত, প্রোটন পজিটিভ এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত। এবার এটা থাকে কোথায়, সংখ্যায় কত থাকে? প্রত্যেকটা পরমাণুতে কি একই সংখ্যা থাকে নাকি আলাদা আলাদা থাকে? ইলেকট্রন কি যা থাকে, প্রোটন কি তাই থাকে? কোনো একটা, ধরো তোমাকে বললাম এই যাও একটা হাইড্রোজেন পরমাণু নিয়ে এসো, নিয়ে আসলো দেবস্মিতা একটা হাইড্রোজেন পরমাণু নিয়ে আসছে। বললাম হাইড্রোজেন পরমাণু দেখতে পাচ্ছিস? বলে স্যার দেখতে পাচ্ছি না। তার মানে দেখতে না, আমি নিয়ে আসলে কী করে? বলেন না স্যার বলেছিলেন নিয়ে এসছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আপনি পাচ্ছেন না। মানে পরমাণু দেখা যায় না, এতটাই ছোট। যে জিনিস দেখা যায় না সেই তুমি মাপতে পারবে না স্যার, সম্ভব না। আমরা মাপার জন্য যে দাঁড়িপাল্লা বা বিজ্ঞানে যেগুলো মানে কেমিক্যাল ব্যালেন্স, যেগুলো হয়তো তোমরা অনেকে দেখোনি, কেউ হয়তো দেখেছো তোমাদের স্কুলের ল্যাবরেটরিতে, সেখানে 1 গ্রাম 1 মিলিগ্রাম 1 মিলিগ্রাম পর্যন্ত মাপা যায়।
তার কম যদি হয় সেটা কিন্তু মাপা যায় না। আর একটা পরমাণুর যে ভর সেটা কিন্তু অনেক 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 কম, এবং প্রত্যেকটা পরমাণুর ভর কিন্তু আলাদা। তোমরা জানো পৃথিবীতে 92টা প্রাকৃতিক মৌল আছে, আর তারপরে যে মৌলগুলো আবিষ্কার হয়েছে মোট এখন মৌলের সংখ্যা ধরে নিতে পারো 118। এটা বাড়তে পারে, বাড়বেও। বাদবাকিগুলো কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বলে স্যার কৃত্রিম কেন? না পৃথিবীতে পাওয়া যায় না তাই। স্যার অন্য কোথাও পাওয়া যায়? পাওয়া যায়। কোথাও পাওয়া যায়? শনিগ্রহ পাওয়া যেতে পারে, বৃহস্পতি পাওয়া যেতে পারে, আমরা তো যাইনি সেখানে, থাকতেই পারে, কিন্তু পৃথিবীতে নেই। পৃথিবীতে সেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তাই তাদের নাম কৃত্রিম মৌল। এবং কৃত্রিম মৌল যেগুলো তৈরি করা হয় সব কিন্তু তেজস্ক্রিয়। মানে তুমি যদি বাড়িতে তৈরি করে রাখবে তো বাড়ির লোকজন সব মরে যাবে। কেন? আলফা বিটা গামা রশ্মি বেরোবে, এবং সেখান থেকে কিন্তু ধীরে 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 তোমার শরীরে বিভিন্ন ধরনের রোগ, ক্যান্সার এগুলো হতে থাকবে, এবং তুমি বাড়ির লোক কেন পাড়ার লোকই সব শেষ হয়ে যাবে, আস্তে আস্তে দেশের লোক, পৃথিবীর লোক শেষ হয়ে যাবে। মানে এই জিনিসগুলো বানিয়ে রাখলেও কিন্তু সেজন্য উপযুক্ত প্রিকশন নিয়ে রাখা হয় উপযুক্তভাবে। তুমি আমি বাড়িতে নিয়ে এসে রাখার কোনো অপশান কিন্তু এখানে নেই এই ধরনের মৌলগুলোর। অর্থাৎ আমরা এই ধরনের মৌল বাড়িতে রাখতে পারবো না, বাড়িতে রাখার আমাদের দরকারও নেই। পরমাণু এখন কেমন দেখতে? খুব বড় প্রশ্ন। পরমাণু দেখতে কেমন? পেলাম তো পরমাণু, যে মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। খুব ভালো, পরমাণুকে ভাঙা যায়। কি? প্রধানত 3টি কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন দেখতে কেমন? তুমি বলে স্যার আমার মতো। এ বলছে আমার মতো। তোমার আমার মতো দেখতে না, লম্বা না। তাহলে কি স্যার? আপেলের মতো? বিভিন্ন জন বিভিন্ন কিছু বলতে পারো, কিন্তু পরমাণু দেখতে গোলাকার। এবার দেখো গোল ক রকমের হয়? গোল ক রকমের হয় বলো তো? গোল কিন্তু অনেক রকমের গোল হতে পারে। বলো স্যার গোল আবার অনেক রকম হয়? কি বলছেন আপনি? আচ্ছা আমি বলছি, বলো তো রুটি কেমন দেখতে? গোল। আবার ফুটবল কেমন দেখতে? দুটো গোল কি এক গোল? দুটো কিন্তু একরকম না। তাহলে রুটি একরকম, অর্থাৎ রুটিটা কিন্তু 2 ডাইমেনশনাল, অর্থাৎ রুটিটা এত পাতলা যে আমরা উচ্চতাটাকে বাদ দিয়ে দিই তা অসুবিধা নেই। ফুটবলের ক্ষেত্রে কিন্তু গোলক, গোলটা গোলক। তাহলে পরমাণু কেমন দেখতে? রুটির মতো গোল। আমি বলে দিলাম পরমাণু গোল। কেমন দেখতে? রুটি না ফুটবল? এই নিয়ে তো বহু সমস্যা। প্রথমে যে বিজ্ঞানীরা আমাদের সামনে পরমাণুর গঠন দিয়েছিল সেটা কিন্তু রুটি, অর্থাৎ পরমাণুর যে ত্রিমাত্রিক গঠন হয় সেটা কিন্তু বিজ্ঞানীরা বলতে পারেনি সেই সময়তে। পরমাণুকে তখন তারা বলেছিল যে পরমাণু হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ রুটির মতো। এই মোটামুটি গোল হয়েছে। আর এই পরমাণুর যে মাঝের যে অংশটা, এই যে মাঝের অংশটা, দেখো পরমাণু এত বড় করে দেখাচ্ছি, তার মানে এত বড় না, কিন্তু যে জিনিস দেখা যায় না বোর্ডে কী করে লিখবো? আর বোর্ডে যদি আমি বলি যে এই দেখো পরমাণু, দেখতে পেয়েছো? বলে স্যার আপনি দেখতে পেয়েছেন? তাহলে এইভাবে করে দেখালে তো হবে না, তাই জন্য তোমাদের একটু বড় করে দেখানো হচ্ছে। ধরে নাও একটু এনলার্জ করে দেখানো হচ্ছে, একটু না অনেক অনেক অনেকটা এনলার্জ করে দেখানো হচ্ছে। এই যে মাঝে যে অংশটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, ঠিক আছে, আর নিউট্রন। দেখো আমরা এখানে বেশ কিছু প্রোটন নিউট্রন বুঝিয়েছি, প্লাস চিহ্ন দিয়ে যেগুলো, সেগুলোকে আমরা প্রোটন বলছি, আর যেগুলো গোল দিয়ে আছে কিন্তু ভেতরে কোনো চিহ্ন নেই সেটাকে আমরা নিউট্রন বলছি। তাহলে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস অংশটা আছে এটাই একদম পরমাণুর মাঝে, সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এবং এর মধ্যে দুটো কণিকা থাকছে, দুই প্রকার, দুটো মানে দুই প্রকার, সংখ্যায় তারা বিভিন্ন ভিন্ন ভিন্ন হতে পারে, প্রোটন আর নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কয় ধরনের কণিকা থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনের কি একই সংখ্যা থাকে? না, প্রোটন আর নিউট্রন একই সংখ্যা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তাদের সংখ্যা আলাদা হওয়াটাই সব ক্ষেত্রে দেখা গেছে। আর নিউক্লিয়াসের বাইরে আমরা একটা দাগ দিয়েছি, এরকম একটা না, অসংখ্য, এগুলোকে বলা হয় কক্ষপথ। এই কক্ষপথগুলিতে
কে থাকে, ইলেকট্রনগুলো এগুলোতে ঘুরতে থাকবে। এ ধরো প্রথম কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটা দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, বা 8টাও থাকতে পারে। এরকম তৃতীয় কক্ষপথ, মোট 7টা কক্ষপথ থাকতে পারে, ম্যাক্সিমাম 7টা কক্ষপথ থাকতে পারে কোনো একটা পরমাণুতে আর কি। তাহলে প্রথম কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেই ইলেকট্রন দুটো ঘুরতে পারে, বেশি কিন্তু থাকতে পারবে না। বলেছে দুটো কেন? দেখো আমরা দেখতে পাচ্ছ, আমি এখানে দুটো কক্ষপথ দেখিয়েছি। দুটো কক্ষপথের মধ্যে প্রথমটা দেখো ছোট, তারপরটা বড়, তারপরটা আরও বড়। যত বড় হবে তত সংখ্যায় বেশি সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে, এটা তো খুব স্বাভাবিক। তা প্রথমটার জন্য দুটো আছে, দ্বিতীয়টায় 8টা থাকতে পারে, তারপরটা 18টা, এরকম করে পর বাড়বে। তা এই ইলেকট্রনটা, আর ধরো দ্বিতীয় কক্ষপথে এই ইলেকট্রনটা, এইটা আর এইটা, এই দুটো ইলেকট্রন কেমন, এই তুই এখানে যা, তুই এখানে যা, হবে? ধরো তুমি একটা হোটেলে ঘর ভাড়া নিয়েছো, তুমি নিয়েছো 1000 টাকা দিয়ে, আর আমি নিয়েছি 100 টাকা দিয়ে। আমি বললাম এই আমি ঘরটা থাকবো, মানে ও ঘরটা এসি আছে, আর 100 টাকা ঘরে এসি টেসি নেই, খাটও নেই, থাকবে? দেবে? তুমি দেবে না তো। সেরকম এখানেও কিন্তু হবে না। এই যে ইলেকট্রনটা এখানে থাকবে, এই ইলেকট্রনটা এখানে থাকবে, মানে এরা যেরকম পয়সা দিয়েছে সেরকম। পয়সা মানে এখানে পয়সা না, এখানে পয়সা মানে হচ্ছে শক্তি। যার যেরকম শক্তি আছে সে সেখানেই থাকবে। এর যেরকম শক্তি, এ প্রথম কক্ষপথে আছে। এই ইলেকট্রনটা এই কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তাদের শক্তি একই রকম, তাই তারা এই কক্ষপথে উঠছে। শক্তি যদি তুমি আরও বেশি করো তাহলে আরও উঁচু কক্ষপথে উঠতে পারবে, কম থাকলে নিচে নেমে আসতে পারবে, পরিষ্কার কথা। অর্থাৎ এই দুটো ইলেকট্রনের মধ্যে এর শক্তি কম, এর শক্তি বেশি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে পরমাণুর কেন্দ্র করে কে ঘোরে? ইলেকট্রন। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘোরে? ইলেকট্রন। পরমাণুর মধ্যে প্রধানত 3টি কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন যতগুলো থাকে কোনো পরমাণুতে, প্রোটন ঠিক ততগুলো থাকে। প্রোটনটা থাকে নিউক্লিয়াসে, ইলেকট্রনগুলো থাকে বিভিন্ন কক্ষপথে। প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, শুরু করে 7টা কক্ষপথ থাকতে পারে। অর্থাৎ কোনো একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে সেই পরমাণুতে ঠিক ততগুলোই কিন্তু নিউট্রন থাকবে, একটাও কম বেশি থাকবে না। সেই পরমাণু ততগুলো প্রোটন থাকবে, একটাও কম বেশি। অর্থাৎ ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান, কিন্তু নিউট্রনের সংখ্যা কিন্তু আলাদা হতে পারে। হ্যাঁ, তাহলে তোমরা দেখলে যে পরমাণু 3টি কণিকা দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রক যেটাকে আমরা বলছি, সেখানে দুটো কণিকা থাকে, 2 প্রকার কণিকা, প্রোটন আর নিউট্রন। তো এই যে 3 রকম কণিকা আমরা পেলাম, প্রোটন, নিউট্রন নিউক্লিয়াসে থাকছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথ আছে, বৃত্তাকার কক্ষপথ, সেই কক্ষপথগুলোতে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘুরছে, তাদের নিজের নিজের শক্তি অনুযায়ী কক্ষপথ চুজ করে নিয়ে ঘুরছে। কথা হচ্ছে যে 3 প্রকার যে কণিকা পেলাম, এদের মধ্যে সবারই কি ভর তো অবশ্যই আছে নাকি? ভর ছাড়া তো আর কণিকা হতে পারে না। কোনো জিনিস ভর না থাকলে সেটাকে কণিকা আখ্যাই দেবো না আমরা। কার ভর বেশি, কার ভর কম। ভর কম বেশির ক্ষেত্রে সবচেয়ে যার ভর বেশি সেটা হচ্ছে নিউট্রন। দেখা গেছে নিউট্রনের ভর সবচেয়ে বেশি, এর হচ্ছে সবচেয়ে বেশি। আর ইলেকট্রনের ভর হচ্ছে সবচেয়ে কম। ইলেকট্রনের ভর কি? সবচেয়ে কম। প্রোটনের ভর কি? প্রোটনের ভর হচ্ছে মাঝামাঝি। এটা মনে রাখবে, বুঝলে? তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ প্রোটনের ভর ইলেকট্রন আর নিউট্রনের মাঝামাঝি। তবে এটা মনে রেখো, প্রোটনের ভর নিউট্রনের প্রায় সমান, মানে নিউট্রনের থেকে একটু কম। তা সবচেয়ে ভারী কণিকা কোনটা? নিউট্রন, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন। মানে ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা কণিকা। এখন আরেকটা প্রশ্ন চলে আসে যে একটা ছোট্ট জায়গায় ইলেকট্রন নেই,
কিন্তু নিউক্লিয়াসের কথা বলছি আর কি, প্রোটন আর নিউট্রন কি করে থাকতে পারে? বলে কেন স্যার, আমরা তো একটা ঘরের মধ্যে 10 জন থাকি, আমরা তো গরিব মানুষ, হ্যাঁ তেন অনেক 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 রকম প্রশ্ন করতে পারো। দেখো, তুমি আমি নিস্তড়িত, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে যে 2 প্রকার কণিকা থাকে তার মধ্যে একটা কিন্তু তড়িৎগ্রস্ত মানে প্রোটনটা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। এখন একই তড়িৎগ্রস্ত কণিকা সংখ্যায় যদি একাধিক থাকে তাদের মধ্যে কি হয়? বিকর্ষণ হয়। তাহলে প্রোটনগুলোর মধ্যে কি হবে না বিকর্ষণ হবে। তা এই বিকর্ষণ বল যদি বেশি হতে থাকে একসময় কি হবে? বিকর্ষণ বেশি হলে না, বিকর্ষণ যদি স্যার বেশি হয় তাহলে কিন্তু পরমাণুটা অস্থায়ী হয়ে যাবে। কিন্তু কোনো জিনিস দেখেছো তোমার বাড়িতে পরমাণু মানে ধরো সোনা রাখা আছে, সোনাটা ফেটে অর্ধেক হয়ে বেরিয়ে চলে গেলো বাড়িতে, ঘরতে জানলা দিয়ে, এরকম ঘটেছে কারোর? ঘটেনি। তাহলে পরমাণু ভাঙে না। দেখো, সোনা মানে মৌলিক পদার্থ, চাঁদি মানে মৌলিক পদার্থের উপর আর কি, এরা ফেটে তো জানলা দিয়ে বেরিয়ে যায়নি বা ঘরের মধ্যে ছিটিয়ে কিন্তু ফেটে পড়েনি। অর্থাৎ পরমাণু কিন্তু কখনো ভাঙে না, ফাটে না, নিজে থেকে বাস্ট হয় না, মানে কোনো পরিস্থিতি সৃষ্টি না করলে সাধারণ পরমাণুগুলো। তাহলে বিকর্ষণ হয়, কিন্তু বিকর্ষণ বলটা নিউক্লিয়াসের মধ্যে কিভাবে প্রশমিত হয়? এখানে বলা হয় যে যাকে তুমি দেখছো যে প্রোটন, ধরো এটা হচ্ছে প্রোটন প্লাস চিহ্ন, আর যেগুলো প্লাস চিহ্ন নেই সেটা আমি বলেছি নিউট্রন। এদের মধ্যে না নিরন্তর আদান প্রদান ঘটে, মানে নিরন্তর চেঞ্জ ঘটে। মানে এই প্রোটন দেখছো যাকে, সে নিউট্রন হয়ে গেল, নিউট্রন যাকে দেখছো সে প্রোটন হয়ে গেল। বলে স্যার এটি মজা নাকি? ইয়েস, মজা। এই যে চেঞ্জটা করে, অর্থাৎ প্রোটনকে নিউট্রনে, নিউট্রনকে প্রোটনে, সেই যে কণিকার মাধ্যমে চেঞ্জটা হয় সেটাকে বলা হয় মেসন কণা। বিজ্ঞানীরা বলেছে, আমি না। মেসন কণার আদান প্রদানের ফলে প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে পরিণত হতে থাকে, এবং এর ফলেই একাধিক প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বল সেটা কিন্তু কমে যায়, বা প্রায় মানে অনেক কমে যায়। সেই কারণে কিন্তু পরমাণুর নিউক্লিয়াস সহজে বিনষ্ট হয় না। বিনষ্ট হয় কার ক্ষেত্রে জানো? ইউরেনিয়াম অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে, সেটা অন্য ব্যাপার, সেগুলো যখন অনেক উঁচু ক্লাসে উঠবে শিখবে। তাহলে বিনষ্ট হয় তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে, বাদবাকি যে সমস্ত মৌল তেজস্ক্রিয় নয় তাদের ক্ষেত্রে কিন্তু এসব সমস্যা নয়, কিছু হওয়ার কথা নয়। তাহলে আমরা পরমাণুর গঠন, যদিও আমরা এখানে 2 ডাইমেনশনে লিখেছি, পরমাণু কিন্তু অ্যাকচুয়াল কেমন দেখতে? ফুটবলের মতো দেখতে, গোলই ফুটবলের মতো। এই যে গোলটা আমরা রুটির মতো এঁকেছি, পরমাণু রুটির মতো নয়, পরমাণু ফুটবলের মতো। এবং পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে তাদের সুনির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গা ব্যতীত তারা কিন্তু অন্য কোথাও থাকতে পারবে না। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আইসোটোপ, আইসোবার এগুলো নিয়ে শিখব। তোমরা ক্লাসটা ফলো করো, ব্যাস তাহলেই হবে আর কি।